ওফ দেখেই জাস্ট জিভে জলের মানে কি বলবো, আমি কথাও বলতে পারছি না, মানে জলটাও বলতে পারছি না, মানে দেখে। অবশেষে যাত্রা শুরু এমবি বাবুসোনার, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে যাব। এখন বাজে 11:10 এবং দেখতে পাচ্ছি যে সারেঙ্গি দাদা তিনি কিন্তু চালু করে দিয়েছেন, অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছি। 8:28 ক্যানিং লোকাল, এবং এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 7:50, অর্থাৎ বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি। কারণ যেহেতু আছে সানডে, অনেক ট্রেন অনেক সময় বন্ধ থাকে। তো আমরা যাব কিন্তু সুন্দরবন, আমি সৌভিক আর নীল সুন্দরবনে যাব, কথা হবে। ওখানে ইলিশ উৎসব আছে। আমাকে অনেকে তোমরা জিজ্ঞেস করছো দাদা পুজো থেকে কি সরে এলে? একদম নয়, পুজোতে রয়েছি আর পেট পুজোতেও রয়েছি। পুজোর আগে এইরকম দু একটা জায়গায় আমার যেতে ভালো লাগে বা আমরা আমন্ত্রণও পাই, তার জন্য কিন্তু সুতরাং ট্রেনে বসবো, কথা হবে। সুন্দরবনে কিন্তু কথা হবেই, কেমন চলছে ইলিশ উৎসব সেটাও দেখাবো তোমাদের। দেন এই মুহূর্তে কিন্তু আমাকে ঢুকতে হবে প্ল্যাটফর্মের ভেতরে, ওখানে কিন্তু অ্যালাউ নেই মোবাইলের, তাই যত কথা এখানেই বলে দিলাম। দেখো দেখতেই পাচ্ছ শিয়ালদা সাব স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে এই মুহূর্তে। 8:28 ট্রেনটা ধরবো বলে ভেবেছিলাম, কিন্তু দেখলাম তার আগে একটা ট্রেন দাঁড়িয়ে, অর্থাৎ 8:05 ক্যানিং লোকাল। তাই কোনো রকম দেরি না করে কিন্তু 8:05 ট্রেনটাই ধরে নিলাম। এবং দেখো আমরা তিনজনে কিন্তু রয়েছি, এই রয়েছে সৌভিক রয়েছে, আর এই আরেকজন রয়েছে দেখতেই পাচ্ছ নীল। সুতরাং তিনজন মিলে বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, সব থেকে বড় কথা দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। ছোট্ট একটা স্টেশন, নাম হচ্ছে মাতলা, খুব সুন্দর, বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা, একেবারে একটা গ্রামের মধ্যে একটা স্টেশন, খুব ভালো লাগছে। আর তার মধ্যে সবুজ আর সবুজ। ট্রেনটা ছেড়েছিল 8:05, এখন বাজে 9:18। ট্রেনটা কিন্তু জাস্ট এইমাত্র প্ল্যাটফর্মে ঢুকলো, অর্থাৎ আমরা কিন্তু পৌঁছে গেলাম ক্যানিংয়ে। খুব ভালো একটা দেখো এখানে অটো দাঁড়িয়ে আছে আমাদেরকে নেওয়ার জন্য, এবং এই হচ্ছে ক্যানিং স্টেশন। জাস্ট 1 মিনিটের মানে 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড গুনতে গুনতে মানে কথা বলতে বলতে চলে আসা যায়। আর দাদাও দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, দাদা ধন্যবাদ। যাই হোক, সুন্দরবনে যাচ্ছি, কথা হবে, দেখা হবে, কথা হবে তোমাদের সাথে ইলিশ উৎসব নিয়ে। চলো টাটা। আমরা ক্যানিং থেকে চলে এলাম অটো করে সোনাখালি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বোটগুলো, আমরা এর মধ্যেই কোনো একটাতে উঠবো। তো সুতরাং ইলিশ উৎসবে তোমাদের দেখাবো ওখানে কেমন চলছে উৎসব মুখর, সব মিলিয়ে কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো আমার এই চ্যানেলটা। দেখো দেখতে পাচ্ছ এমবি বাবুসোনা, এবং এই বোটেই আজকে আমরা রওনা দেব সুন্দরবনের পথে। সমস্ত কিছু গোছগাছ করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এবং হলিডে ডেস্টিনেশনের সৌজন্যে এই মুহূর্তে ক্যানিংয়ের অটো করে চলে এসেছি সোনাখালিতে। দেখো বোটে কিন্তু দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জল দিয়ে কিন্তু বোটটা ধুয়ে দেওয়া হলো। এখন বাজে 11:10 এবং দেখতে পাচ্ছি যে সারেঙ্গি দাদা তিনি কিন্তু চালু করে দিয়েছেন, অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন সম্বন্ধে একটা কথা কিন্তু বলতেই হবে, তুমি বাঘ দেখো কি না দেখো, বাঘ কিন্তু তোমায় দেখছে। সুতরাং জয় দুর্গা বলে বনবিবির নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে।
ধীরে ধীরে ছেড়ে দিল আমাদের এই বোট, দেখতে পাচ্ছি। ধীরে ধীরে নদীর ওপর দিয়ে লঞ্চ কিন্তু বয়ে চলেছে এবং খুব ভালো লাগছে আমাদের। খুব সুন্দর একটা দৃশ্য। এবং এই যে দাদা একটা বড় বাঁশের মতো নিয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে দেখবে যে এখানে না আসার সময় একটা ব্রিজ আছে, দেখো ওই ব্রিজটায় যাতে কোনোভাবে উপরটা না লেগে যায়, অর্থাৎ সেই দিক নির্ণয়টা তিনি করছেন এবং দেখে নিচ্ছেন। না, তিনি দেখে নিলেন যে নিরাপদেই আমরা যেতে পারবো, যার ফলে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন। এটা খুব সুন্দর একটা সিস্টেম দেখলাম এখানে। যাবো এখন সুন্দরবন, তার আগে পেটেতে ছুঁচোর ডন। তো সুতরাং দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লোভনীয় খাবার। আর সকালবেলায় বেরিয়েছি, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি। তো সুতরাং এখানে এসে এটা তো মানে জাস্ট কী বলবো, মনে হচ্ছে অমৃত। আগে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে অনেক। ওহ, দারুণ লাগছে। একটা লঞ্চের সাথে আরেকটা লঞ্চের যেন দেখা হয়ে যাচ্ছে, ঠিক মানে কী বলবো, সেই প্রেম করার সময় যেন একটা ছেলের সাথে একটা মেয়ের যেভাবে করে শুভদৃষ্টি সম্পন্ন হয়, এখানে যেন তাই হচ্ছে। অর্থাৎ একজন যেন আরেকজনকে দেখেই চলেছে। খুব সুন্দর দৃশ্যটা। রান্না চলছে, রান্নাঘর লঞ্চের মানে বোটের মধ্যেই রান্না হচ্ছে। ঘুমিয়ে পড়া যাবে, অর্থাৎ এখানে যদি ঘুম চলে আসে আমরা ঘুমিয়ে পড়বো। কিন্তু এই মুহূর্তে আরম্ভ হয়ে গেছে এবং সবাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এটাই বেশ ভালো লাগছে, তাই না? বেশ লঞ্চের ওপর যেতে যেতে, বোটের ওপর যেতে যেতে এইভাবে করে খাওয়া দাওয়া এবং একটা এলাহি আয়োজন প্রত্যেকের জন্য রাখা রয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে। অর্থাৎ বিভিন্ন যে আমাদের শহরের পরিবেশ এবং বাড়িতে থাকতে থাকতে যেটা কোলাহল হয়, তার থেকে বেরিয়ে একটু বেশ আনন্দ, কার না ভালো লাগে বলো তো? আইটেমে মোটামুটি কী কী থাকে? আইটেমে আজকে দুপুরে আছে ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই ইলিশ আর মালাইকারি। বাহ, আচ্ছা, মোটামুটি কি রোজ মানে রোজই কি একই রকম জিনিস থাকে না? না না না, আলাদা আলাদা, মানে কোনোদিন পাল্টায়? হ্যাঁ, কালকে আলাদা আইটেম। আচ্ছা, আলাদা আইটেম। কালকেরটা কালকে। মানে চিকেন ফিকেন এসব থাকে কখন? রাতে 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 চিকেন থাকে মানে এইরকম মানে। আর এই যে ইলিশ, মোটামুটি যে ইলিশটা এটা মোটামুটি দুপুরবেলা রোজই পাতে থাকে, তাই তো? সুতরাং অনবদ্য একটা ব্যাপার দেখো, দেখতে পাচ্ছি। কারণ ইলিশ উৎসবে এসে যদি ইলিশ না পাই তাহলে আর কী হলো। তো যাই হোক, কী দিয়েছে সেটা একটু তোমাদের দেখাই। ওফ, দেখেই জাস্ট জিভে চলে, মানে কি বলবো, আমি কথাও বলতে পারছি না, মানে জলটাও বলতে পারছি না, মানে দেখেই এমন লাগলো। সব থেকে বড় কথা, কি দারুণ রাজকীয় আয়োজন, মাটির থালায়, অর্থাৎ মাটির পাত্রে পরিবেশন। এবং এখানে রয়েছে ইলিশ মাছ দেখতে পাচ্ছি, একটা ডাল দেখতে পাচ্ছি, ধনেপাতা দিয়ে চাটনি দেখতে পাচ্ছি, বেগুন ভাজা দেখতে পাচ্ছি, লেবু লঙ্কা দিয়ে একেবারে যেন জামাই ষষ্ঠীর ভোজ। এখানে চিংড়ির মালাইকারি আছে, আর এখানে রয়েছে একটা পুঁই ডাঁটা দিয়ে একটা মাছের মাথা দিয়ে একটা বেশ সবজিও রয়েছে, জম্পেস কিন্তু খাবারটা হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছি। অর্থাৎ দুপুরবেলা একে তো দারুণ একটা খিদে পেয়েছে, আর তার মধ্যে যদি এমন আইটেম থাকে, ভাই আমার তো মনে হয় তাহলে কথা কম আর কাজ বেশি করতে হয়। এখন বাজে 12:38 এবং হ্যামিল্টন বাংলোর দিকে কিন্তু চলে এলো আমাদের এই বোট। অর্থাৎ দেখতেই পাচ্ছ এমবি বাবুসোনা। আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। অবশেষে প্রায় 1:45 নাগাদ এসে পৌঁছলাম আমরা হ্যামিল্টন বাংলোর দিকে। আর এটাও আমাদের একটা ডেস্টিনেশন। আড্ডা হবে, কথা হবে, অনেক কিছু হবে। চলো এখন যাওয়া যাক। যে জায়গাটা দেখার জন্য এখানে প্রত্যেকে আসে, হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখো, দেখতেই পাচ্ছি। তবে এটা কিন্তু এই মুহূর্তে সুরক্ষিত রাখা রয়েছে এবং দেখো, দেখতে পাচ্ছি তালাচাবি দেওয়া রয়েছে। এবং যারা টুরিস্ট তারা কিন্তু এখানে আসে, সেই জায়গাটা দেখে। এবং এই নিয়ে অনেক ইতিহাস আছে, এটা অবশ্যই আমি বলবো তোমাদেরকে। এই হচ্ছে ইতিহাস প্রসিদ্ধ বেকন বাংলো। তোমাদেরকে দেখাচ্ছি, তার ঠিকগুলো এখন সাজানো হয়েছে বিভিন্নভাবে।
দেখো একটা বেশ বড় মূর্তি দেখতে পাচ্ছি রবি ঠাকুরের বেকন বাংলোতে। এই হচ্ছে বেকন বাংলো, অর্থাৎ বহু চর্চিত বেকন বাংলো, যেখানে রবি ঠাকুর বসবাসও করতেন। ভাবতেও ভালো লাগছে যে এই বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছিল। অর্থাৎ দেখো, দেখতেই পাচ্ছে। অর্থাৎ এখান দিয়ে হয়তো কখনো রবীন্দ্রনাথ হেঁটে গেছেন সেই বেকন বাংলো। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ভেতরটা। দেখো পুরোটাই কিন্তু কাঠের, এই বেকন বাংলো পুরোটাই কাঠের। দেখো, দেখতেই পাচ্ছি, এবং খুব সুন্দর। যদিও আমার মনে হয় কোথাও রক্ষণাবেক্ষণের একটু অভাব রয়েছে এখানটায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেকন বাংলোতে, এবং ইতিহাস সমৃদ্ধ এই বাংলো, যেখানে রবি ঠাকুরের চরণধূলি পড়েছিল, সেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। কিছু একটা কেমন একটা ফিল হচ্ছে, একটা অদ্ভুত ফিল, যেখান দিয়ে হয়তো রবি ঠাকুর কখনো হেঁটে গেছেন, কখনো গল্প করেছেন। অর্থাৎ খুব সুন্দর একটা জায়গা। তবুও বলবো রক্ষণাবেক্ষণ বোধহয় কিছুটা কম আছে, যেটা করাটা বোধহয় উচিত। অনেকটাই রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ল। এবার আমাদের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চললো পাখিরালয়ের দিকে, যেখানে আজ আমাদের রাত্রিবাসের ঠিকানা। হলিডে ডেস্টিনেশনের আতিথেয়তা সত্যি ভোলার মতো নয়। এই মুহূর্তে এই যে আমার পেছনে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পাখিরালয়। অর্থাৎ তোমরা যারা সুন্দরবন ভ্রমণ করতে আসবে, তাদের কিন্তু এই বোটগুলো এখানেই নিয়ে আসবে, এবং এখান থেকে যেতে হবে আমাদের পাখিরালয়তে। সুতরাং খুব সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করতে এসেছি, আর সুন্দরবনে এসেছি সুন্দরবন নিয়ে। সুতরাং আরও কী হয় সেটা তোমাদের দেখাই। প্রচুর রুম রয়েছে এখানে, অনেক বড় জায়গা, অনেক রুম রয়েছে, দেখতে পাচ্ছ। এই জাস্ট এই হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের রুমটা, এই রুম। আমরা যে রুমটা পেয়েছি, রুমটা হচ্ছে 212 নম্বর, এবং সত্যি খুব সাজানো গোছানো রুম, মানে নিট অ্যান্ড ক্লিন, সব থেকে বড় কথা। যদিও আমরা এসেছি এই প্রায় আধ ঘন্টা 40 মিনিট হলো, আমরা নিজেরাই একটু লন্ডভন্ড করেছি, কারণ সব টায়ার্ড হয়ে পড়েছিলাম। খুব সুন্দর রুমটা। দেখো, তোমাদেরকে একটুখানি আমি সব লাইটগুলো একটুখানি জ্বালিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এসব লাইটগুলো জ্বালালাম। দেখো, খুব সুন্দর রুমটা। এই হচ্ছে মানে একটা রুমে 4 জন থাকতে পারো, এরকম কিন্তু রুমটা দেওয়া রয়েছে। আর নিট অ্যান্ড ক্লিন যেটা বলছিলাম, এই দেখো, বুঝতেই পারছো আমাদের জাস্ট লাগেজগুলো রয়েছে। এই হচ্ছে একটা মানে এই বাইরে একটা সুন্দর জানলা আছে, এবং প্রাকৃতিক পরিবেশ তুমি উপভোগ করতে পারো। এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশকে তুমি উপভোগ করতে। এখানে একটা আয়নাও দেওয়া রয়েছে। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি একটু তোমাদেরকে বাথরুম, এই হচ্ছে দেখো দেখতে পাচ্ছি বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, এবং মানে নিট অ্যান্ড ক্লিন পুরো বাথরুম, এবং খুব বড় বাথরুম। সব সুযোগ সুবিধা রয়েছে বাথরুমে। এই আমাদের কোনো জিনিসপত্র রাখা আছে, নয়তো এই হচ্ছে একটা বাইরে জানলা রয়েছে, এই দরজা। সত্যি মানে আমার তো খুব ভালো লেগেছে এই ঘরটা। তোমরা মানে যদি কেউ আসতে চাও, আমি তো বলে দেবো সব কিছু। আর এই হোটেলটার নাম হচ্ছে শ্রেয়া হোটেল। সত্যি অনবদ্য, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। প্রথম কথা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর নিউ কনস্ট্রাকশন, সব মিলিয়ে অনবদ্য। অসংখ্য ছোটো ছোটো এই পাখিরালয়তে আগে কিন্তু এতটা দোকান ছিল না, এখন কিন্তু প্রচুর দোকানপাট হয়েছে, এবং খুব ভালো লাগছে একটা এসে যে ট্যুরিস্টটা কিন্তু ভালো ডেভেলপমেন্ট হয়েছে এইখানটায়। প্রচুর দোকান দেখেছো। আমি জাস্ট তোমাকে একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি, মানে এত দোকান আগে, আমি এখনও বলছি। আর সামনে একটা হাটের মতন আছে, বাজার আছে, এখানে সবজি থেকে শুরু করে সব কিছু তুমি পাবে, এবং এখানে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। সব দোকানে কিছু না কিছু রয়েছে।
সব দোকান রয়েছে এখানটায়। এটা কিন্তু একটা ভেসেলঘাট হওয়ার কথা ছিল, যদিও শেষ পর্যন্ত শুনলাম ভেসেলঘাটটা হয়নি স্থানীয় লোকেদের কাছ থেকে। আমি একটু উঠছি, এই হচ্ছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। আহা হা, যেটা বলছিলাম এটা ভেসেলঘাট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণে হয়ে ওঠেনি। কিন্তু খুব অসাধারণ লাগছে এই পরিবেশটা, এই জায়গাটা দেখো, বেশ একটা অন্যরকম লাগছে, একটা অদ্ভুত ফিল লাগছে কিন্তু। আর তো দেখিয়েছিলাম যে পাখিরালয়ের, যেখানে আমাদের বোটটা এসে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছিল, এখান থেকে আবার 5 মিনিট হেঁটে আমরা আমাদের হোটেলে ঢুকলাম। খুব সুন্দর লাগছে, বেশ একটা আলো আধারি, মানে বেশ সব মিলিয়ে না একটা মনে হচ্ছে একটা রোম্যান্টিকতা একটা কাজ করছে। সত্যি অসাধারণ অসাধারণ। মনে হচ্ছে কোথাও একটা নীল দিগন্তে আমরা হারিয়ে গেছি। খুব সুন্দর লাগছে, এবং সুন্দরবনে এসে আমি এতটা আনন্দ পাচ্ছি কি বলবো। প্রথম কথা প্রাকৃতিক দৃশ্য এবং ঘন জঙ্গল, তার মধ্যে নদী, সব মিলিয়ে কোথাও একটা ভয়ভীতিও রয়েছে, রয়েছে রোমাঞ্চকর একটা আনন্দ। সুন্দরবনে আসলে এগুলো বোধহয় পাও না। ধীরে ধীরে একটু সন্ধে হতেই আমরা ফিরে এলাম আমাদের হোটেল শ্রেয়াতে। খুব সুন্দর বন্দোবস্ত এবং খুব সুন্দর আয়োজন এই হলিডে ডেস্টিনেশনের। বিকেলে একটু মার্কেট এবং ওই জায়গাগুলো ঘুরে ফিরে এসে দেখলাম আমাদের জন্য বিকেলে স্ন্যাক্স রেডি, অর্থাৎ চাউমিন রেডি। যাই হোক, পেট পুরে খেয়েও নিলাম সেটা। যেটিতে অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, এবার হোটেলে ফিরতে হবে রাত্রের খাবার খেতে। খাবারেও চমক, অর্থাৎ পটল আলু সবজি, স্যালাড, ডাল, মটন সব মিলিয়ে অনবদ্য। দুর্দান্ত, দারুণ রান্না। যেটা বললাম যে নৈশভোজে আমাদেরকে বেশ একটা আলু পটলের সবজি দেওয়া হয়েছিল, দারুণ। এবং এখন রয়েছে মাটন, অর্থাৎ দুর্দান্ত, জমে গেল রাতের খাবারটাও। আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, যেদিন কিন্তু আমাদের লঞ্চে করে ঠিক ভেতর দিকগুলোতে যাওয়ার কথা। আমরা কিন্তু চলে এসেছি সেখানে, এবং দেখো সকালবেলায় দেখতে পাচ্ছি বেশ, এখন 7টা বেজে প্রায় 5 মিনিট হয়েছে, তার মধ্যে কিন্তু ভীষণ একটা রোদ আর বেশ একটা ভালো লাগার মানে কি বলবো ছবি। দেখো দেখতেই পাচ্ছ সকালবেলা। আজ সুন্দরবনের দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু বেরিয়ে পড়লাম এই মুহূর্তে। লঞ্চে যাব এবং ভেতরে ভেতরে গিয়ে জায়গাগুলো দেখব। মানে পাতি কথায় বলতে গেলে বলা হয় জঙ্গল সাফারি, বাট ব্যাপারটা অতটা রকম নয়। কিন্তু সুন্দরবনের বিভিন্ন যে প্রান্তিক জায়গাগুলো, সেই লঞ্চগুলো এগুলো ঘুরে দেখায়। তো সুতরাং কী কী দেখবো এবং কী কী দেখতে পেলাম সবই দেখাবো, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই আমরা বাবা মাকে হয়তো দেখতে পারি। অবশ্যই এটা ভাগ্যের ব্যাপার। তবুও এই দেখো আমাদের বোট কিন্তু এই মুহূর্তে রেডি রয়েছে। সুতরাং সব মিলিয়ে উত্তেজনায় ভরপুর, তাই বেরিয়ে পড়ছি বনবিবির নাম করে। জয় বনবিবি। কয়েকজন আসার অপেক্ষা রয়েছে। তারপর কিন্তু আজকে ডে 2তে আমরা কী কী করলাম সেগুলো অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো আমার এই ব্লগের মাধ্যমে। হ্যাঁ নাও, খালি তো সবাই নামাবে তো। প্রথম স্পট সজনেখালিতে আমরা চলে এলাম। ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি, অর্থাৎ আমাদের সুন্দরবনের যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে কিন্তু আমরা চলে এসেছি এই মুহূর্তে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। এবং আমরা দেখবো এখানে ওয়াচ টাওয়ারও আছে। সুতরাং এখানে আমরা কি হচ্ছে অথচ এবং আমরা ওয়াচ টাওয়ারে উঠে বাঘ আমাকে দেখতে পাবো কিনা জানি না, তবে সেই আশাতেই আমরা এসেছি। যাই হোক, আশায় মনে চাষা বলে একটা কথা রয়েছে, কি হবে কতটা কি দেখবো সেটা বুঝতে পারছি না। আর ওখানে কিন্তু রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ, অর্থাৎ দেখতেই পাচ্ছ সুন্দরবনের যে ব্যাঘ্র প্রকল্প সেটা এখানেই। তো চলো যাওয়া যাক ভেতরে, কি আছে ভেতরটায়। যারা এসছো তারা তো জানোই, কিন্তু বহু মানুষ যারা আসুনি তাদের জন্য কিন্তু রইল, এবং যারা এসছো তাদের জন্য রইল আমার এই ব্লগটা। উষ্ণ অভ্যর্থনা পেলাম বাঘমশাইয়ের থেকে, সত্যি কথা। দেখো হাত জোর করে আমাদেরকে ওয়েলকাম করছে। আর আরেকটা হচ্ছে রয়েছে, এই যে দেখো দেখতে পাচ্ছ অরিজিনাল বাঘ রয়েছে এখানে, বাংলার বাঘ। আসুন আপনারা। হ্যাঁ,
যে মিষ্টি জল, তাই ইনি আমাদের সুন্দরবনের গাইড, যিনি আমাদের বোঝাচ্ছেন এই সুন্দরবন সম্পর্কে কিছু সচেতন বার্তা এবং এখানে কি কি দেখতে পারি সেই কথাগুলো। যে মাটি কেটিয়ে পুকুর খনন করে বর্ষার জল ধরে রেখে বন্যপ্রাণীর জন্য করা হয়েছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইল্যান্ডে কিন্তু এগুলো করা আছে। লবণাক্ত জল, যার ফলে হিমাচল ট্রুথ, বে অফ বেঙ্গল কিন্তু লবণাক্ত। ঠিক 5 তলার উপর উঠেছি, প্রায় 5 তলা ওয়াচ টাওয়ার, এবং দেখতেই পাচ্ছ এই যে জায়গাগুলোতে বলে যে এই জায়গাগুলোতে যেহেতু মিষ্টি জলের ব্যাপার রয়েছে, কারণ যেহেতু পুরোটাই নোনতা জল, এখানে মিষ্টি জল ধরে রাখা হয়। বৃষ্টির জলগুলো এখানেই বাঘ হরিণেরা সবাই জল খেতে আসে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যায়। কিন্তু এই মুহূর্তে আমরা যে টাওয়ারের ওপর রয়েছি কিছুই দেখতে পাইনি। এ দেখো, দেখে একটু জুম করে দেখাই, এই যে জায়গাগুলো এগুলো পুরো মিষ্টি জলের জায়গা, দেখেছো তো? অর্থাৎ এখানে বৃষ্টির জল ধরে রেখেছি, মিষ্টি জলটা ধরে রাখা হয়। এই মিষ্টি জলের লোভেই কিন্তু বিভিন্ন বন্যপ্রাণীগুলো আসে তারা এই জলটা খাওয়ার জন্য। যদিও এখনও দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু দেখতে পাবো বলে মনে হয় না এখনো পর্যন্ত। এই দেখো, দেখতে পাচ্ছি পুরো কুমিরের মুখটা পুরো দেখা যাচ্ছে জাস্ট। এই তো 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 এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তো শুধু ম্যানগ্রোভের জঙ্গল চারিদিকে, দেখো দেখতেই পাচ্ছ। বিন্দাস। দেখো আমাদেরকে এখন দেয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে বেশ বড় বড় দুখানা, এটাকে কি বলে, হ্যাঁ নানপুরির মতন দিয়েছে, আর কাবরি চানা রয়েছে, আর রয়েছে রসগোল্লা। অর্থাৎ দ্বিতীয় দিনের আমরা যে জঙ্গল সাফারিতে যাচ্ছি এটা তার ব্রেকফাস্ট। দ্বিতীয় দিনে আমাদের দ্বিতীয় স্পট সজনেখালি টাওয়ারের পর আমরা কিন্তু চলে এলাম সুদর্ণখালি বিচ। দেখো দেখতেই পাচ্ছি, অর্থাৎ এখানেও কিন্তু একটা টাওয়ার আছে, সেটাও দেখবো আমরা। সুন্দরবনে বনদেবীর মন্দির, কারণ এখানে যারা মধু সংগ্রহ করতে যান এবং যারা সুন্দরবনের বিভিন্ন কাঠ আনতে যান তারা কিন্তু বনদেবীর মন্দিরে পুজো দিয়ে যান, কারণ দক্ষিণের হাত থেকে বাঁচার জন্য বনদেবীর মন্দিরের এই পুজোর প্রচলন আমরা ইতিহাসেও পড়েছি। এই যে হেতাল গাছ যেটা দেখছো, যখন বাঘ মিলিত হয় অর্থাৎ তার সঙ্গী বা সঙ্গিনীর সাথে, এই হেতাল গাছটা তার খুব প্রিয়, কারণ এই গাছটা শুকিয়ে গেলে হলুদ রং হয়ে যায় অনেকটাই, এবং তাদের যে ডোরা কাটা দেহের সাথে এটা মিলে যায়, যার ফলে অন্যান্য বন্যপ্রাণী তাকে আক্রমণও করতে পারে না এবং নিরাপদে সেই জায়গায় আশ্রয় নিতে পারে। এই যে জায়গাগুলো দেখছো, কিছুটা পলি পড়ে আছে, কিছুটা জল, এবং এখানে মিষ্টি জলের পুকুর রয়েছে। এখানে কিন্তু সুন্দরবনে যে বন্যপ্রাণীরা আসে তারা কিন্তু এখানে জল খেতে আসে। ভাগ্য ভালো থাকলে অবশ্যই দেখা যায়, আর দক্ষিণরায় তো মাঝে মাঝেই আসেন এই জায়গাগুলোতে, কিন্তু সবসময় দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো ওই যে একটা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না, তিনি কিন্তু হয়তো আমাদের দেখছেন। এই সেই জায়গা যে জায়গাতে কখনো কখনো কিন্তু বাঘের আসতেও পারে। দেখছো একটা অদ্ভুত টাইপের জায়গাটা, কিন্তু এখানে কোথাও রয়েছে মিষ্টি জল, কোথাও রয়েছে সরু জলের খাড়ি, আর ঠিক এই জায়গাতেই কখনো সন্তর্পণে চলে আসে দক্ষিণ রায় বা বাঘগুলো। আমরাও কিন্তু দাঁড়িয়ে আছি দক্ষিণ রায়ের জন্য, তিনি কি আসবেন না আসবেন না জানি না, তবে তিনি আসুন কি না আসুন, আমরা দেখতে পাই কি না পাই, তিনি কিন্তু আমাদের দেখছেন। আর এখানে কিন্তু হেভি ব্রিজ, 5টা নদীর মিলন ক্ষেত্র, অর্থাৎ পঞ্চ নদীর মিলন হবে এখানটায়, এবং আমরা মোহনার দিকেই যাচ্ছি। এবং দেখো দেখতেই পাচ্ছ বিস্তৃত জলরাশি, অর্থাৎ এপার ওপার পুরো সমুদ্রের মতন, কিছু দেখাই যাচ্ছে না, মানে কতটা বিস্তৃত। আসলে 5টা নদী মিল হয়েছে এখানটায়, এবং এখানে কিন্তু কিছু ছোট ছোট দ্বীপ আছে, সেই দ্বীপগুলোতে অত মানুষ থাকে না। দেখো এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছি একটা বিশাল ম্যানগ্রোভের অরণ্যের মতন, এটা কিন্তু একটা ছোটো দ্বীপ। এখানে কিন্তু দ্বীপের মতন হয়ে রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো মানুষের বসবাসের যোগ্য নয়, শুধুমাত্র প্রাণীরাই থাকতে পারে।
অসাধারণ সুন্দর এই জায়গাগুলো, এবং সব কিছু না ঠিক ছবিতে দেখানো যায় না, অর্থাৎ এসে কিন্তু উপলব্ধি করতে হয়। একটা অসাধারণ ফিল হচ্ছে, কি বলবো, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া, এবং কিছুক্ষণের জন্য হলেও সূর্য বোধহয় একটু আমাদেরকে স্বস্তি দিয়েছে। অর্থাৎ অনেকক্ষণ দেখলাম অনেকটাই বেশ সূর্যালোক ছিল, এই মুহূর্তে কিছুটা সূর্যের রশ্মি রয়েছে, এবং তার মধ্যে চলে এলাম আমি জাস্ট একটু আগে। এখানে হয়তো বসানো নিষিদ্ধ, তবু একটু বসতে হয়েছে, কি করবো, মানে লোভের তার হাত ছেড়ে থাকেই। আর এই মুহূর্তে যেখানে যাচ্ছি সেটা কিন্তু মনোরম পঞ্চনদী। আমরা দেখালাম তোমাদের একটা বিরাট চওড়া জায়গা ছিলাম, সেখান থেকে কিন্তু আবার এইরকম একটা জায়গায় আমরা এলাম। সব মিলিয়ে সত্যি সত্যি এই সুন্দরবনের অভিজ্ঞতা সব কিছু কিন্তু তোমাদেরকে যদি আমরা বলি যে আমাদের ব্লগে দেখো, অনেক কিছু তোমরা নাই বুঝতে পারো, চাক্ষুষ প্রমাণ করতে হবে এগুলো, কারণ অনেক ছবি আছে যে ছবিগুলো দেখে কিছু বোঝা যায় না, আর সেগুলো বুঝতে গেলেই তোমাদেরকে আসতে হবে সুন্দরবনে। আর কাদের সাথে আসতে হবে, কোন ট্রাভেল এজেন্সির সাথে আসতে হবে বলে দেবো তোমাদের। এবার আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে এবং দেখাবো এখানে কি কি আছে। দেখো তোমাদেরকে দেখাই, দুদিকে রয়েছে নেট দেওয়া, অর্থাৎ জাল রয়েছে, দুদিকে লোহার জাল রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা যারা মানুষেরা আছি তারা কিন্তু এখানে মুক্তভাবে হেঁটে বেড়াতে পারবো না, অর্থাৎ আমরা রয়েছি খাঁচার ভেতর। তাহলে মুক্তভাবে কারা না, এখানে বন্য পশুরা কিন্তু মুক্ত হবে, অর্থাৎ উল্টো। আমরা যেমন দেখি যে বন্য পশুরা খাঁচায় থাকে আর আমরা থাকি মুক্ত, এখানে কিন্তু বন্য পশুরা মুক্ত, আমরা কিন্তু খাঁচায়। এই যে দেখতে পাচ্ছ এই জাস্ট নেটগুলো দেওয়া রয়েছে, আমরা কিন্তু আসলে সত্যি সত্যি খাঁচা বন্দি। আমরা যখন চিড়িয়াখানায় যাই তখন দেখি বন্য পশুরা খাঁচায় বন্দি এবং আমরা মুক্ত, এখানে কিন্তু উল্টো। দেখো দুদিকেই রয়েছে লোহার খাঁচা আর আমরা রয়েছি এইভাবে করে, অর্থাৎ এখানে বন্য প্রাণীরা কিন্তু মুক্ত, আমরা কিন্তু খাঁচার ভেতরে। দেখো দেখতেই পাচ্ছ এইভাবে করে খাঁচা করা আছে দুদিকেই, এই যে লোহার খাঁচা দেওয়া রয়েছে। সুতরাং এখানে এইভাবেই বলতে পারি যে আমরা এখানে খাঁচার মধ্যে রয়েছি আর বন্য পশুরা কিন্তু মুক্ত রয়েছে। এটাই হওয়া উচিত, কারণ সুন্দরবন মানে কিন্তু বন্য পশুদের এরিয়া, আমরা কিন্তু বরং সেখানে ঢুকে গেছি তাদের এরিয়াতে। দেখার মধ্যে দেখতে পেলাম গোটা কয়েক হরিণ। দেখো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কারণ অনেকটা দূরেই রয়েছে। 3টে হরিণ বসে আছে দেখলাম, দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখনও আমরা হেঁটে চলেছি, যদি তার দেখা পাই। হেঁটে চলেছি, এই দেখো বেশ অনেকটা উঁচু একটা জায়গা আছে, এবং দেখো দেখতে পাচ্ছ যেটা বলছি দুদিকেই কিন্তু এইভাবে করে ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ আমরা জালের ভেতরে হেঁটে চলেছি, যদি তাকে দেখা যায়। দিনের অসাধারণ একটা জার্নি, আর নাম হচ্ছে সুন্দরবন। বহু জায়গায় ঘুরি, কিন্তু সুন্দরবনে ঘোরার একটা আনন্দ আলাদা। সব থেকে বড় কথা, কিভাবে আসবে, কতটা সহজে আসতে পারবে এবং কোন ট্রাভেল এজেন্সির সাথে আসবে সব কিন্তু বলে দেবো আমরা। অর্থাৎ তোমাদেরকে আর কিছু করতে হবে না, শুধু চোখ রাখবে আমার ব্লগটাতে, আর কোনো জায়গায় না দেখে সুন্দর একটা মন নিয়ে শুধু চলে আসতে হবে সুন্দরবন। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। আসলে বাঙালির কাছে না বেশ পঞ্চব্যঞ্জন রান্না, আর তার সাথে এই ধরনের যদি কিছু জিনিস থাকে তো জমে গেল। দেখো একটা জামাই ষষ্ঠী ফিলিং হচ্ছে ঠিকই, এবং কি নেই, আছে ডাল, আছে ভাত, আছে আলু ভাজা, আছে মাছের মাথা দিয়ে, এখানে কচু শাক আছে, ইলশা মাছ আছে, মানে ইলিশ মাছ আর কি, আর এখানে পাবদা রয়েছে। সব মিলিয়ে পাবদা মিলিয়ে টোটাল দাদাগিরি চলবে কিন্তু এখন পেট পুজোতে। তো যাই হোক, কি বলবো ভাই, খিদেও পেয়েছে, 2:30 বাজতে যায়, একদম সাটা সেট কুমড়োর ঘ্যাট চলবে এবার পেটে। খাওয়ার পর কালকে দুপুরবেলা দিয়েছিল পেয়ারা, আর আজ দিল মৌসুমি, দেখতেই পাচ্ছ মৌসুমি লেবু। খাওয়ার পর কিন্তু এরকম ওরা দেয়, সুতরাং আর কি পেয়েছি যখন মুখে এবার গপাগপ। দ্বিতীয় দিনে আমরা যে জায়গাগুলো দেখালাম, তারপর কিন্তু এসে আবার সেই ফিরলাম আমরা যেখানে ছিলাম বা আছি সেখানেই, এবং আর সান্ধ্যকালীন একটা অনুষ্ঠান হওয়ার কথা, সেটাও আশা করি তোমাদেরকে দেখাবো। যাই হোক, মোটামুটি ভালোই গেল। ওই ঘড়িতে সময় এখন 4টে, আর আমরা এসে পৌঁছালাম আবারও। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমাদের ডাকা হলো অনুষ্ঠান দেখার জন্য। সত্যি সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী থাকলাম আমরা। দেখো সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করা হয়েছে, টুসু ভাদু গানের, তার সাথে নাচ, তার সাথে ঝুমুর,
চিলি চিকেনও কিন্তু হাজির হয়ে গেল। যেটা বলছিলাম যে আলুর দম তো রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে আর চিলি চিকেন। সুন্দরবনে দ্বিতীয় দিনে নৈশভোজ ও ফাটাফাটি। তাহলে শেষ ভালো যা সব ভালো সবার, তাই তো? একদমই তাই। এবং আমি নীল আর সৌভিক আমরা তিনজনই চলে এসেছিলাম সুন্দরবনে, সুন্দর একটা মন নিয়ে। এবং সুন্দর মন নিয়ে আবার সুন্দরবন থেকে ফিরছি। বাঘ দেখলাম না কুমির দেখলাম সব তোমাদের জানাবো। তার আগে যেটা তোমাদের সব থেকে বড় জানার কথা যে কত টাকার প্যাকেজ কি, কাদের সাথে যাব সব জানিয়ে দেবো। কিন্তু এই যে 3 বন্ধু মিলে এলাম, একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম সুন্দরবন নিয়ে। তো সুতরাং এই অভিজ্ঞতা নিতে হলে আমাদের শুধু ব্লগ দেখা না, তোমাদেরকে আসতে হবে। কারণ অনেক কিছু এমন ব্যাপার আছে যেগুলো কিন্তু ছবিতে আমরা দেখাতে পারি না, বা ছবিতে দেখালেও অতটা ভালো লাগে না। তার আগে এই ফিরছি আমরা কলকাতার পথে, কিন্তু ফেরার আগে আমরা আবার চলে যাব সেই আগের মতন, অর্থাৎ যেখানে যেভাবে এসেছিলাম। কোন ঘাট? সোনাখালি ঘাট। কিন্তু সোনাখালি ঘাটের আগে যাওয়ার আগে আমরা কোথায় দর্শন করব? লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবার মন্দিরকে দর্শন করে আমরা চলে যাব কলকাতার পথে। তাহলে ভালো থেকো তোমরা, আর অবশ্যই কিন্তু আমাদের 3 জনের চ্যানেলগুলোই দেখতে থেকো। দেখো এইভাবে একটা বোটের ওপর দিয়ে পা রেখে কিন্তু আরেকটা বোটে আসতে হচ্ছে, এইভাবে করে আসতে হবে। অর্থাৎ এখানে পারস্পরিক বোটেদের যে সম্পর্কটা ঠিক এমনই, এবং সত্যি খুব ভালো লাগছে। দেখো পরপর প্রায় 3-4টে বোট নোঙর করা আছে এবং এইভাবে করেই আসতে হয়। খুব ভালো লাগছে দৃশ্যগুলো দেখতে, সব মিলিয়ে অসাধারণ। এবং বোট যাওয়ার আগে কিন্তু আমি দেখেছি সব বোটে এইভাবে করে কিন্তু ধুয়ে দেওয়া হয়। এই দেখো আরেকজন আসছে, এবং এই যে দেখতে পাচ্ছি এ নাকি শুনেছিলাম 7টা পাহাড় নাকি পার হয়েছে, তার আজকে অবস্থা দেখো, তাকে হাত ধরে আনতে হচ্ছে। এই হচ্ছে নাকি কনফিডেন্স। আমি এলাম কি করে, মনে জোর রাখতে হবে। এই দেখো তোমাদের কাছে দেখাই ব্রেকিং নিউজ, এ নাকি 7খানা পাহাড় জয় করেছে। এই যে লোকনাথ বাবার যে মন্দির, অর্থাৎ সুন্দরবনে যে 3য় দিন বা শেষ দিন, সেদিনকে লোকনাথ বাবার যে মন্দির সেটা তো দর্শন করেই মানে করে সবাই। তা আমরাও চলে এসেছি। তো সুতরাং এই মুহূর্তে 3য় দিনে আমি লোকনাথ বাবার মন্দির দর্শন করে তারপর বাড়ি ফিরব। দূর একটা পরিবেশ, অর্থাৎ গ্রাম্য পরিবেশের মধ্যে লোকনাথ বাবার মন্দির। এবং দেখো দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু মাটির মন্দির এবং ওপরে খড়ের ছাউনি দেওয়া। সত্যি সত্যি একটা অনবদ্য ব্যাপার। এই একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, চারিদিকে সবুজ, আর তার মধ্যে এই যে মাটির ছাউনির কুড়ে ঘর, আর সেখানেই লোকনাথ বাবার মন্দির। সাধারণত আমরা লোকনাথ বাবার মন্দিরগুলো বেশিরভাগই যেগুলো কলকাতায় বা বিভিন্ন শহরাঞ্চলে দেখি একেবারে ইট কাঠ পাথরের, এখানে কিন্তু খুব সুন্দর একটা দ্রষ্টব্য, অর্থাৎ সবুজ পরিবেশ, আর তার মধ্যেই কিন্তু বেশ একটা মাটির যে স্থাপত্য, মাটির মন্দির এবং খড়ের ছাউনি, এটা সুন্দর লাগছে দেখতে। দেখো দেখতে পাচ্ছ, এবং চারিদিকে যদি তোমাদেরকে একটুখানি পরিবেশটা দেখাই, চারিদিকে সবুজ আর সবুজ। শুনে নিলাম এই মন্দির কিভাবে হয়েছে, সেই ইতিহাসও এই মাসির মুখে। সদানন্দ ব্রহ্মচারী উনিকে ওই নর্মদা নদীতে স্নান করতে গিয়েছিল, গিয়ে আর ওই ঠাকুরটা কোলে এসেছে, আসলে ওই ধ্যান করতে ঠাকুর কোলে আসলে এখন বলছে ওই ও বাড়ি আনলো, এনে রাত্রি রাখলো, রেখে ঘুমোলো। ওর সামনে হলো যে আমি এখানে থাকবো না, আমার সুন্দরবনে নিয়ে চল। তা ওই ও বাবা এই সুন্দরবনে এনে এখানে 10 কাঠা জায়গা কিনে ওই ঠাকুর প্রতিষ্ঠা করে শিবলিঙ্গটি। হ্যাঁ। কতদিন হলো এটা? তা 43 বছর। 43 বছর। 43 বছর হয়ে গেল। বিশাল ব্যাপার, অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, আপনার কি বংশ এখানেই থাকেন তো, না আরো কেউ? একদিকে জল, একদিকে জঙ্গল, আর তার মধ্যে যদি এরকম সুরের শব্দ হয়, অনবদ্য জমে যায়। পেছনে সবুজ ডাব। আমার সাথে একজন যাত্রী আছেন, এবং তিনি কিন্তু আমি যেভাবে করে সুন্দরবনে বেশ 2টো রাত ট্রাভেল করলাম এবং এনাদের সাথেই ছিলাম একটা পরিবারের মতন। আচ্ছা, কেমন লাগলো এই সুন্দরবনে এসে? আপনার কেমন লাগলো একটু বলুন তো। সুন্দর লাগলো, কেমন লাগলো? খুব ভালো। খুব সুন্দর। মানে কি, মানে কি 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 সুন্দর লাগলো? কি কি? সবকিছু দেখা, অনেক কিছু দেখা হলো, অনেক কিছু দেখা হলো। আচ্ছা আচ্ছা, আর সবাই মিলে, কারণ এই তো সবাই মিলে পরিবারের মতন ছিলাম। পরিবারের মতো ছিলাম, এবং নিজেদের মতো কাউকে ছেড়ে যায় মানে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লেগে গেছে। আর এখানকার খাওয়া দাওয়া নিয়ে সবকিছুকে নিয়ে দারুণ দারুণ বলো, মানে অতুলনীয় যাকে বলা হয় এক কথায়। যে এখানে একটা বৌদি বসেছে। বৌদি কেমন লাগলো? আপনার মনে হচ্ছে, আমার দেখে মনে হচ্ছে আপনারা নতুন বিয়ে করেছেন, দেখে মনে হচ্ছে। মানে এটা কি হানিমুন? না, কাইন্ড অফ।
আচ্ছা সেকেন্ড হানিমুন, আচ্ছা এটাই দাদা তো না অন্য লোক? আচ্ছা দাদা, আচ্ছা কেমন লাগলো বৌদি বলুন? এই যে ভালো লেগেছে। আচ্ছা এই যে বাঘের তো দেখা পেলেন, কুমিরেরও দেখা পেয়েছেন? কার কার দেখা পেয়েছেন আপনি? কুমিরের দেখা পেলাম, হরিণের দেখা পেলাম। হরিণের দেখা পেয়েছে, কুমিরের দেখা পেয়েছে, বাহ। দাদা আপনার তো সেকেন্ড হানিমুন হলো তাহলে এটা নিয়ে। প্রথমে কোথায় গেছিলেন? পুরী গেছিলেন, মানে সমুদ্র থেকে এখন নদীতে জঙ্গলে। যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো, খুবই ভালো, কিন্তু গরম প্রচুর। আচ্ছা আপনি কি বিজনেস না চাকরি করেন? আমি চাকরি করি। আপনার চাকরিতে তো ছুটি দিচ্ছে, দুবার হনিমুনের জন্য ছুটি দিয়ে দিল। নিতে হয়। যাক এই এত সুন্দর এইরকম, হ্যাঁ এইগুলোই ভালো লাগছে, বেশ সবাই মিলে না বেশ একটা আনন্দ হচ্ছে। এবং সুন্দরবনে সবাই মিলে আমরা বেরিয়েছি, অর্থাৎ এই আনন্দটা না একটা স্মৃতি হয়ে থেকে যায় আমাদের প্রত্যেকের মধ্যে। এবং এখানেও দেখছি আপনি তো আপনাকে তো ভীষণ আপনি ছবি তুলে বেরিয়েছেন, সারাক্ষণ দেখে গেছি খুব। এবং সব থেকে মনে হলো যদি কেউ আনন্দ করে থাকে তাহলে আপনি আনন্দ করেছেন কিন্তু। ঠিক আছে, আমি সব জায়গায় আনন্দ করি। আমি মনে করি যে জীবনটা ছোট, প্রত্যেকটা মিনিট আনন্দ করা উচিত। মানে এই বয়সেও আমি আনন্দ করে বেড়াচ্ছি। না আপনার বয়স আর এমন কি? 49। আমার ছেলে 23 বছরের। ছেলে 23 বছর হয়ে গেল। 23 বছর হয়ে গেল। এজ ইজ নট, মানে এজটা কোনো ফ্যাক্টর না, ওটা হচ্ছে নাম্বার একটা। এজ ইজ জাস্ট আ নাম্বার। আচ্ছা বিরিয়ানির কথা বলতে গেলে যেটা প্রথমেই মনে হয় বা চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি, কিন্তু সুন্দরবন লঞ্চে আজকে কিন্তু আমি ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি, এবং আজকে তৃতীয় দিন এবং শেষ দিন। তবে বিরিয়ানি নিয়ে ছোট্ট একটু গল্প বলি। এটা কিন্তু বিরিয়ানিটা হঠাৎ করে কেন এসছে, এটা কিন্তু আসলে কোনো রান্নাই নয়। বিরিয়ানিটা একসময় যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল সৈন্যবাহিনী, সে সময় এক মোগল রানী কী করলেন, ওই সৈন্যবাহিনীরা যখন এলো তখন কিছু একটা রান্না করতে হবে, সেই রান্নার মধ্যে সব রকম পদ মিশিয়ে দিলেন, মাংস আলু টালু সব দিয়ে দিল যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সেইভাবে কিন্তু বিরিয়ানিটা এসছে। কিন্তু যেটা আমি আবার বললাম যে চিকেন বা মাটন নয়, এই মুহূর্তে প্রান্তিক দিনে সুন্দরবনে একেবারে ইলিশ বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ, আর বাঙালির পাতে আলু না পড়লে পুরোটাই শেষ। সব মিলিয়ে তাহলে আজকের দিনটা সেলিব্রেট করছি এটা খেয়ে। চলো, খাবার সময় মা বলে দিয়েছে বেশি কথা বলতে নেই। চলে এলাম এবার সোনাখালিতে, দেখো দেখতেই পাচ্ছ। এবার আমরা নামার পালা। এখন বাজে 2:15 নাগাদ, 2:15 নাগাদ আমরা চলে এলাম সোনাখালিতে, যেই লঞ্চ ঘাট, সেখানে কিন্তু এবার আমরা নামবো। এখান থেকে অটো করে ক্যানিং স্টেশন, তারপর শিয়ালদা ট্রেন। অবশেষে সুন্দরবনে ট্রিপ করে ফিরছি এবার বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আবার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। পরবর্তী ব্লগে কিন্তু আরও নতুন নতুন জায়গা নিয়ে আসছি। চলে এসেছিলাম আমরা আজ 3 জন ইউটিউবার মিলে সুন্দরবনে। প্রথমে একটা কথা বলে রাখি, লোকে বলে বন্ধুত্বের কথা। আসলে ছোটোবেলার অনেক বন্ধু যারা থাকে তারা কিন্তু হঠাৎ করে কোনো একটা সময় সরে যায়, কিন্তু তারপর আবার নতুন কিছু বন্ধু হয়। অনেকে বলে এই বয়সে সে হয় না। ভালো কিছু বন্ধু পেয়েছি, ইউটিউবার্স বন্ধু পেয়েছি, যাদের সাথে কিন্তু আমি চলে আসি মাঝে মাঝে ঘুরতে। শেষ ভালো যা, সব ভালো সবার, তাই তো? একদমই তাই। এবং আমি নীল আর সৌভিক, আমরা 3 জনই চলে এসেছিলাম সুন্দরবনে, সুন্দর একটা মন নিয়ে। চল পালাই।